ক্লেমনি বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলা সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। দর্শক নিশ্চয়ই জানেন যে আসলে বিশ্বকাপটা আজকের যেই আমাদের যে শিরোনাম যে শেষ হলো না শেষ, এর পেছনে একটা কারণ রয়েছে। কারণ বিশ্বকাপ যদিও শেষ হয়ে গেছে, দলগুলো ইতোমধ্যেই তাদের নিজ নিজ দেশে ফিরেছে, কিন্তু এই বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। কি হতে পারে এই ফুটবলার বলুন কিংবা দলের অবস্থাগুলো কি হতে পারে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে সেই আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। তবে দর্শক তার আগে জানিয়ে দিতে চাই দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের শিরোনামগুলো। পূর্ণাঙ্গ সিরিজ শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে জাতীয় দল। টেস্ট ওয়ানডে হেরে হতাশ নন ব্যাটিং কোচ। ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। ফুটবলকে ধ্বংস করেছে ফিফা, বিস্ফোরক মন্তব্য স্প্যানিশ লিগ সভাপতির। ইতিহাসের সফলতম বিশ্বকাপ আয়োজনের দাবি ট্রাম্পের। ফাইনাল হেলে আর্জেন্টাইন ফুটবলারদের আবেগ ঘন বার্তা। জাতীয় দলে মেসি ও স্কালোনির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা। 8 বছর পর ঢাকায় ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। আয়োজন সফল করতে জোর প্রস্তুতি বাফুফের। কাল থেকে শুরু কমনওয়েলথ গেমসের 23তম আসর। 4 ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন 15 বাংলাদেশি। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। এমিলি ভাই, ম্যাচ হয়তোবা কিংবা ফাইনাল হয়তোবা শেষ হয়ে গেছে, 3 দিন হতে চললো, তারপরও এই ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার স্পেশালি যে পারফরমেন্স, সেগুলোকে ঘিরে প্রচুর সমালোচনা হচ্ছে, প্রচুর ষড়যন্ত্র তত্ত্ব কিংবা স্পেকুলেশন হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে, আমি যদি বলি এই ধরনের একটা ম্যাচ হারের পর একটা শর্টস অন টার্গেট নেই, আপনার কাছে কি মনে হয় এই দলটা কারণটা কি এই ধরনের পারফরমেন্সের পেছনে? আপনার মানে বিশ্বাস করতে পারেন কিনা আপনি যে আসলে এরকম খেলাও হতে পারে? এটা তো বিশ্বকাপ ফাইনালের মানে যদি বলি যে ইতিহাসের সবচেয়ে বেশি একপেশে ম্যাচের একটি। রাইট, আপনি যদি ইতিহাস বলেন, মানে আমি যতগুলো বিশ্বকাপ দেখছি এবং আর্জেন্টিনার যতগুলো ম্যাচ দেখছি, ইনফ্যাক্ট এই পর্যন্ত আমি এত ওয়েস্ট ফুটবল, মানে এত বাজে ফুটবল কখনো দেখিনি। এত বাজে ফুটবল ইন দ্য সেন্স এই কারণে বললাম যে আপনি যদি দেখেন, আপনি যেটা শুরু করেছেন যে একটা অ্যাটাক করতে পারেনি, একটা বড় চান্স ক্রিয়েট করতে পারেনি, একটা শর্টস অন টার্গেট ছিল না, হ্যাঁ ম্যাচে রেড কার্ড খেয়েছে, কোনো ডমিনেট করতে পারেনি অপোনেন্টকে। পুরো ম্যাচ আমার কাছে মনে হয়েছে যে স্পেন এক সত্রত্ব মানে তারা ইমপ্লিমেন্ট করছে। তো সেই জায়গা থেকে ফাইনাল ম্যাচ এরকমের হবে এটা তো আসলে কেউ চিন্তাই করতে পারে না। হ্যাঁ, ইভেন্চুয়ালি দল অ্যাগেনস্ট, মানে দল আর্জেন্টিনা অ্যাগেনস্ট স্পেন। আপনি যদি দেখেন থ্রু অফ দ্য ম্যাচটা যখন শুরু হয়েছে, তখনই আমার কাছে মনে হয়েছে যে স্পেনের কাছে এই ম্যাচে কোনোভাবেই পাত্তা পাবে না আপনার আর্জেন্টিনা। হ্যাঁ, সো টেকটিক্যাল যদি জায়গাগুলি দেখেন, আমি মনে করি যে স্কোলিনি কিছু তো ভুল ত্রুটি ছিল। এই কারণে বললাম, কারণ সে লাস্ট কয়েকটা ম্যাচে প্রচুর এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে সাকসেস হয়েছে। এবং আতলেতিকো মাদ্রিদ যেভাবে খেলে থাকে, যে হারাম বলের কথা আমরা বলে থাকি, যে সিমিওনের যে ট্যাকটিস, আমার কাছে মনে হচ্ছে অনেকটা সেই ট্যাকটিসেই খেলতে গিয়েছিলেন। কারণ যেহেতু বার্সেলোনার অধিকাংশ ফুটবলারই স্পেনে খেলেন, সেই চিন্তা নিশ্চয়ই তার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল কিনা, সেটা আতলেতিকো মাদ্রিদ বনাম বার্সেলোনার একটা বিষয়। যেটা আচ্ছা, সেটা থাকলে ভালো, কিন্তু সেই ধরনের প্লেয়ার তো আপনার মাঠে মানে নামাইতে হবে। স্টার্টিং 11টা যদি দেখেন, হ্যাঁ সেই ধরনের প্লেয়ার, মানে আপনি হারাম বলের কথা বলছেন, মানে আমরা ওদের অপোনেন্টকে বল কোনোভাবেই খেলতে দিব না, রাইট? ইভেনচুয়ালি মিডফিল্ডে কোনো রকম ডমিনেট করতে দিব না। আপনি যদি দেখেন এই ফাইনাল ম্যাচের আগে যদি ইংল্যান্ড ম্যাচ দেখেন, আইদার সুইজারল্যান্ড ম্যাচ দেখেন, সেখানে কিন্তু একটা ভালো জিনিস স্কোলিনি করেছিল যে পারাডেসকে স্টার্ট করেছে, রড্রিগো পলকে স্টার্ট করেন, এবং পারাডেস কী করেছে ওই জায়গাটাতে প্রপার একটা
আমার ডিফেন্ডিং অর্গানাইজেশনে মানে মিডফিল্ড ডিফেন্ডিং অর্গানাইজেশনে সে কিন্তু একটা পুরো সলিডিটি রেখেছিল। আপনি যদি দেখেন তার পারফরমেন্স ছিল আউটস্ট্যান্ডিং। আর ইভেনচুয়ালি যখন পারাদেসকে সেকেন্ড হাফে শুরুতে নামিয়েছে, দেখবেন যে সে কিন্তু নামার পরে কিছু বল ডিস্ট্রিবিউশন করা শুরু করছিল, হ্যাঁ কিছু বিল্ড আপ করা শুরু করছিল, যেটাতে স্পেন একটু আমার কাছে মনে হয় যে ব্যাকফুটে চলে গিয়েছিল। তারপর তো আসলে এনজো ফার্নান্দেসের রেড কার্ড বা মিডফিল্ডে আসলে এই টেকটিক্যাল চেঞ্জগুলি, হ্যাঁ। সো আমার কথা হচ্ছে যে আপনি একটু নেগেটিভ ফুটবল খেলবেন বা ফিজিক্যাল ফুটবল খেলবেন, সেই জন্য তো আপনার ওই ধরনের প্লেয়ার ইমপ্লিমেন্ট করতে হবে। ইভেনচুয়ালি আপনি নিকো গঞ্জালেসকে স্টার্ট করেছেন, ওকে ফাইন, কেন স্টার্ট করেছেন? ওই পাশ থেকে লামিন ইয়ামালকে ডাবল ডিফেন্ডিং করার জন্য এবং পাশাপাশি এই আপনি যদি বলি যে উইংটা একটু স্ট্রং করার জন্য, ওকে ঠিক আছে। আচ্ছা, উইং স্ট্রং করার জন্য তালিয়াফিকো, ইভেনচুয়ালি আপনার যে লেফট সেন্টার ব্যাক রয়েছে, হ্যাঁ সে তো আছেই, ইভেনচুয়ালি আপনার যে লেফট মিডফিল্ডার রয়েছে, হ্যাঁ আপনি যেহেতু 4 জন মিডফিল্ডার খেলছেন, হ্যাঁ লেফট মিডফিল্ডারও কিন্তু সেখানে একটা ওভারলোড করছে। তো এই জন্য নিকো গঞ্জালেস, আমি তাকে কোনোভাবেই দোষ দিচ্ছি না, বাট নিকো গঞ্জালেস হলো আপনি যদি দেখেন লাস্ট সাবস্টিটিউশনের প্রত্যেকটা ম্যাচে ইম্প্যাক্ট রেখেছে। হ্যাঁ, স্পেন দলটাকে যদি দেখেন, স্পেন দলটা লাস্ট 3টে ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, তাদের 3টে ম্যাচ জিতিয়েছে কারা? সাবস্টিটিউট প্লেয়ার। হ্যাঁ, মিকেল মরিনো ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে নেমেই কিন্তু গোল করে, সুপার সাব নেমে, তাকে কিন্তু কখনো স্টার্ট করাইছে, তাকে কিন্তু সাবের জন্য রেখে দিয়েছে। ইভেনচুয়ালি ফারান তোরেসও সেম। হ্যাঁ, ফারান তোরেস কি নয়, সাব থেকে সাবের প্লেয়ারদের জন্য আপনি সাবের জন্য রাখেন, তাদেরকে দিয়ে স্টার্ট করালে যেটা হয় তাদের আসলে মানসিকতার একটা পরিবর্তন আসে, তারা আসলে ম্যাচ আপ করতে পারে না, যেটা নিকো গঞ্জালেস করতে পারেন। এট দ্য সেম টাইম রড্রিগো ডি পল যদি দেখেন সুইজারল্যান্ডের সাথে নেমে বিশাল একটা ইম্প্যাক্ট রেখেছে কিন্তু আপনার সাবস্টিটিউট রেখে। সো আমার কাছে মনে হয় যে ওইখানে সিমিওনি এবং আপনি যদি প্যারাদেসকে দিয়ে স্টার্ট করেন, মিডফিল্ডে কিছুটা হলেও তারা ডোমিনেট করতে পারতো, কিছু অ্যাটাক হয়তো বিল্ড আপ হতো, বিকজ প্যারাদেস একমাত্র প্লেয়ার যে সামনের দিকে বল খেলতে পারে। এনজো ফার্নান্দেস, ম্যাকেলিস্টার থ্রু আপ দ্য টুর্নামেন্ট 2-1টা ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলি কিন্তু কোনোভাবেই তেমন পারফরমেন্স করতে পারে না। হ্যাঁ, লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু এই এনজো ফার্নান্দেস, ম্যাকেলিস্টার এবং ডিপলের মাধ্যমেই কিন্তু এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। তাদের মিডফিল্ডে এত ইম্প্যাক্ট ছিল, বাট এই ওয়ার্ল্ড কাপে যদি দেখেন স্পেন তো আসলে এই বিশ্বের বাইরের কোনো দল না। হ্যাঁ, তাদেরকে তো কেপ ভার্দের মতো দলও কিন্তু তাদের সাথে বেশ ভালো পজিটিভ ফুটবল খেলেছে। সো আর্জেন্টিনার আসলে আমার কাছে মনে হয় যে এই টেকটিক্যাল ইভেনচুয়ালি আরেকটা ব্যাপার আপনি যদি দেখেন, এইটা আমার কাছে খুবই দৃষ্টিকটু মনে হয়েছে। লাস্ট 22 বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপ পর্যন্ত স্কোলিনি সবসময় একটা জিনিস করেছে তাদের রাইট ফুল ব্যাকে। মলিনাকে হয়তো স্টার্ট করলে 60 মিনিট পরে মন্টিয়ালকে নামিয়েছে, বাট ওই ম্যাচে যদি দেখেন মন্টিয়াল খুব এনার্জেটিক ছিল। মন্টিয়াল কিন্তু ওই রাইট ফ্ল্যাঙ্ক মানে রাইট ফুল ব্যাকে খুব ভালো করছিল, ইভেনচুয়ালি একটা জেনুইন গোল লাইন ক্লিয়ারেন্স সে কিন্তু করে দিয়েছিল পিছন থেকে, আপনি দেখবেন ট্র্যাক করে। সো ওই সময় সে মন্টিয়ালকে উঠিয়ে যখন মলিনাকে নেমেছে, এই গোলটা কনসিড করেছে, ওকে ফাইন, আপনি ভালো খেলতে পারেন, আপনার টার্গেট আপনি 120 মিনিটে নিয়ে পেনাল্টি শুট আউটে যাবেন, তো আপনি গোল কনসিড যেটা করেছেন সেখানে তো আপনার রাইট ব্যাকের বিশাল একটা বলছে, এবং এই রাইট ব্যাকে আপনার এগেনস্ট ইংল্যান্ড সেম একটা গোল খাওয়াইছে। সো এই মিস্টেকগুলি কিন্তু আসলে এখন সামনে আসছে। হ্যাঁ, আর একটা ব্যাপার হলো আর্জেন্টিনার জন্য একটা বড় ব্যাড লাক হলো তাদের 2 মেইন সেন্টার ব্যাক যখন ইনজুরিতে পড়ে তখন আসলে দলে আর কিছু থাকে না, বিকজ ওতেমেন্দি আর মেদিনাকে দিয়ে সেন্টার ব্যাক দিয়ে এগেনস্ট স্পেন আপনি ম্যাচ কখনো রাখতে পারবেন না। এই জায়গাটাও আমি মনে করি যে আর্জেন্টিনার জন্য একটা বড় ব্যাড সেটব্যাক ছিল। অ্যাট দ্য সেম টাইম একটা সময় তারা সেনেসিগো নামেছে, একটা সময় কি ফরমেশন ছিল 5-3-1, হ্যাঁ লিওনেল মেসির সামনে 5 জন ব্যাক 3 জন মিডফিল্ডার। সো স্পেনের সাথে আপনি 11 জন বাই 11 জনই পারতেছিলেন না, সেখানে 10 জন 11 জন। সো আমি বলবো যে আর্জেন্টিনা কিছু ব্যাডলাকও ছিল, আর খেলা তো তারা আসলে ওইভাবে গুছানো ফুটবল খেলতে পারে। ইভেনচুয়ালি টেকটিক্যাল চেঞ্জগুলি আমি মনে করি তাকে আমরা আফটার ম্যাচ যে সিচুয়েশন দাঁড়িয়েছে স্পেন হোক কিংবা আর্জেন্টিনা হোক সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। স্পেন এই দলটা আপনার কাছে মনে হয় কিনা যে অনেক তরুণ ফুটবলার, ইয়ামালের কথা আমরা বলি কিংবা অন্যান্য যারা ফুটবলার আছেন, কুবার্সির কথা আসবে, অনেক তরুণ ফুটবলার তার দৃষ্টি কেড়েছেন, এই দলটা 2030 সালে কতটা ভয়ঙ্কর হতে পারে বলে আপনার মনে হয়, এবং তারা আসলে পরবর্তী শিরোপা যাওয়ার জন্য একটা স্ট্রং কন্টেন্ডার থাকবেন কিনা? দেখেন, মেইন ফ্যাক্ট হলো এইবারের যে দলটা আর স্পেনের দলটা খুব অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে, অনেক ম্যাচ উইনিং প্লেয়ার, ইটস নট ইন্ডিভিজুয়াল দল, মানে একজনের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট না। আমরা ধরে নিয়েছিলাম যে এই ওয়ার্ল্ড কাপে লামিন ইয়ামাল হয়তো অন্যরকম একটা পারফরমেন্স করবে, বাট থ্রু আপ দ্য টুর্নামেন্ট যদি দেখেন সে একটা গোল একটা অ্যাসিস্ট করেছে, হ্যাঁ ভালো খেলেছে, বাট ওই ইউরোর মতো ইম্প্যাক্টফুল পারফরমেন্স কিন্তু এই ওয়ার্ল্ড কাপে ছিল না। নিকো উইলিয়ামস থ্রু আপ দ্য টুর্নামেন্ট ইনজুরি ছিল, পরে এসে সাবস্টিটিউট ভালো করেছে, বাট এই দলটাতে সত্যি কথা বলতে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে, অনেক ট্যালেন্ট। এই কারণে বললাম যার কারণে কিন্তু তারা এই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়েছে। কুকুরের কথা বলতে হয়, হ্যাঁ কুকুরের কথা, পেড্রো পোরোর কথা বলতে হয়, হ্যাঁ আপনি দেখেন রদ্রির কথা, তো রদ্রি যদিও অভিজ্ঞ ফুটবলার, তিনি রদ্রি ইজ এক্সপিরিয়েন্স প্লেয়ার। ফেবিয়ান রুইজের কথা বলতে হয়, ডেনি অলমো, হ্যাঁ সুপার প্লেয়ার। আপনি যদি দেখেন নিকো উইলিয়ামস খেলে নেয়, ভিয়েনা ওই পাশ থেকে দুর্দান্ত করেছে, রাইট। মিকেল মরিনো যখন নেমেছে তখন ইম্প্যাক্ট রেখেছে, ফারান তোরেস
দুর্দান্ত খেলেছে। ইভেনচুয়ালি দেখেন রড্রিগে একসময় উঠে জুবেমেন্ডিকে নামিয়েছে, জুবেমেন্ডি নেমে কিন্তু ম্যাচটাকে পুরো কন্ট্রোল করে ফেলছে। সো আপনার একটা স্কোয়াডে 26 জন প্লেয়ারের 26 জনই কিন্তু পুরো এমপিট। আপনি দেখেন পুরো টুর্নামেন্টে আপনার উনাই সিমন খেলেছে, ডেভিড রায়ার মতো গোলকিপার একটা মিনিট খেলতে পারেনি। আর্সেনালের মতো গোলকিপার লিগ চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন। সো এই দলটার মানে ডেপথ স্ট্রং কতটা সেটা তো আসলে তাদের সাবস্টিটিউট যারা সাইড বেঞ্চের প্লেয়ার অনেক বেশি রাইট। তো এই দলটা আপনি বলছেন 2030 সালে আরো পরিণত হবে, আর তারা আরো এক্সপিরিয়েন্স হবে, স্পেশালি যদি আপনার ডেনি অলমো, তারপর আপনার হলো ল্যামিন ইয়ামাল, তারপর নিকো উইলিয়ামস, এরা তো খুবই ইয়ং, পেড্রি, কুবার্সি, গাভি আছেন, জুবিমেন্দি আছেন। সো এরাই তো আসলে আমি মনে করি যে এই দলটা পুরো একটা আমার কাছে মনে হয় যে একটা এক্সপিরিয়েন্স দল হবে, যেটা মনে করেন যে আরো পারফরমেন্সে ডেলিভার করতে পারবে। আর্জেন্টিনা দলের অবস্থাটা কি হবে? আর্জেন্টিনার যদি দেখেন 2022 ওয়ার্ল্ড কাপের পর আমরা মনে করছিলাম যে 2026 এই স্কোয়াডটা আরো পরিণত হবে, আরো পরিণত হয়ে তারা আরো এক্সপিরিয়েন্স নিয়ে এসে পারফরমেন্স ডেলিভার করবে। বাট উল্টোটা দেখেছি, যাদের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম আমরা, মেসির কাজটা করেছে। সরি, মেসি কিন্তু নো ডাউট তার যদি 2022 ওয়ার্ল্ড কাপ দেখেন, 14 ওয়ার্ল্ড কাপ দেখেন, যে দুইটা ফাইনাল খেলছে, তার থেকে ইম্প্যাক্টফুল পারফরমেন্স ছিল তার এই ওয়ার্ল্ড কাপে থ্রু অফ দ্য টুর্নামেন্ট। মানে আউটস্ট্যান্ডিং, চিন্তাই করা যায় না যে 39 ইয়ার্সের একজন প্লেয়ার মানে কিভাবে পারফরমেন্স ডেলিভার করেছে। এবং সেমিফাইনাল পর্যন্ত মেসির কন্ট্রিবিউশনের কারণেই আমি মনে করি যে তারা ফাইনাল পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তো সেখান থেকে মেসি যদি নেক্সট ওয়ার্ল্ড কাপে না থাকে, এই দলটা যে আসলে খুব ভালো করতে পারবে মেসি থাকার আপনি সম্ভাবনা দেখছেন কিনা? ওয়ার্ল্ড কাপে আমি দেখছি, নেক্সট ওয়ার্ল্ড কাপে হয়তো আমি দেখছি না, এবং সে নিজেও খেলবে না। হ্যাঁ, নিজেও হয়তো খেলবে না, সেটা হয়তো পরে হয়তো ডিক্লেয়ার দেবে, হয়তো সে একটা কোপা আমেরিকা খেলতে পারে। হ্যাঁ, বিকজ কোপা আমেরিকা কিংবা দলের এই মুহূর্তে এসে এই ধরনের তার কাছ থেকে ডিসিশনটা হয়তো আসবে না, এই সিদ্ধান্তটা আসবে না, বিকজ সে হয়তো দলের জন্যই একটা রাইট, সে হয়তো একটা দলটাকে একটা মানে জায়গায় নিয়ে এসে হয়তো সে ওই জায়গা থেকে সরে যাবে। ইভেনচুয়ালি স্কলানি শোনা যাচ্ছে ডিসেম্বরের পর সে আর তার এক্সটেনশন করবে না, সেটাও হয়তো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তারা ম্যানেজ করবে। বাট আর্জেন্টিনার রেজাল্ট কিন্তু খারাপ করেনি। হ্যাঁ, আর্জেন্টিনা দেখেন ব্যাক টু ব্যাক দুইটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে আসছে। হ্যাঁ, এবং শেষ চার বিশ্বকাপের তিনটিতেই তারা ফাইনাল খেলেছে। সো এটা তো আনবিলিভেবল পারফরমেন্স। সেখানে আর্জেন্টিনাকে আমি কোনোভাবেই ছোট করছি না, মেইন এই কোশ্চেনগুলো আসছে বিকজ ফাইনালে তাদের পারফরমেন্স। হ্যাঁ, তারা যদি একটা কম্পিটিটিভ ম্যাচ খেলতো, এই কোশ্চেনগুলি কিন্তু আমরা তুলতাম না। হ্যাঁ, তো সেইখান থেকে আমি বলবো যে আর্জেন্টিনা যে একদম ছন্ন ছাড়া হয়ে গেছে, বা আর্জেন্টিনা দলটাদের যখন স্ট্রেন্থ নেই সেটা বলা যাবে না। আর্জেন্টিনা একটা ভালো শেপে আছে, বাট অন পার্টিকুলার ডেতে এরকম একটা ম্যাচ হতে পারে। বাট ম্যাচটা এতই বাজে হয়েছে যার কারণে আমরা এই ধরনের কথা সমালোচনা হচ্ছে। রাইট, আপনি যেটা বলছিলেন যে যেই দলটা 2022 সালে যাদের উপরে ভরসা করা হচ্ছিল, আমরা অনেকেই সেই দলের চিনতাম না একটা সময়। এনজো ফার্নান্দেজ কিংবা ম্যাকেলিস্টারদের আমরা হুলিয়ান আলভারেজ আমরা চিনতামই না। তারা সেই বিশ্বকাপই তাদের চিনিয়েছে এবং তাদের উপরই ভরসা রেখেছেন আবারও। সেই 2022 সালের স্ক্যালোনি 2026 সালের সেই ট্যাকটিক্সটা কিন্তু আমরা তাকে দেখিনি, যে নতুনদের উপর ভরসা রাখার যে বিষয়টা। আমরা নিকো পাজকে দেখিনি খেলতে, কিংবা সেভাবে ম্যাচ টাইম হয়তো বা পাননি। বার্কো, জুলিয়ানো সিমিওনের কথা যদি বলি, তো আপনার কাছে কি মনে হয় কিনা যে পরবর্তী যারা তরুণ ফুটবলার যারা আসবেন আর্জেন্টিনার, তারা আসলে শেষ পর্যন্ত দলের হালটা ধরতে পারবেন? আর্জেন্টিনায় কিন্তু ট্যালেন্ট প্লেয়ারের অভাব নেই আপনি যদি বলেন। হ্যাঁ, মেইন ফ্যাক্ট হলো যে তারা ন্যাশনাল গেমে অনেক সময় পারফরমেন্স ডেলিভার করতে পারে না। হ্যাঁ, এই কারণে বললাম, দেখেন এই যে আপনি যাদের নাম বলেন, যারা লাস্ট ওয়ার্ল্ড কাপে পারফর্ম করেছে, আমরা ধরে নিয়েছিলাম এই ওয়ার্ল্ড কাপে তারা আরও এক্সপিরিয়েন্স হয়ে তারা পারফরমেন্স আরও বেশি ডেলিভার করবে। বাট যেটা সত্যি কথা, এনজো ফার্নান্দেজ, ম্যাকেলিস্টার, রড্রিগো, তারা ক্লাব ক্যারিয়ারও কিন্তু এই বছর তারা ওইভাবে কিন্তু তাদের পারফরমেন্স ভালো ছিল না। হ্যাঁ, তারপরও এই সবগুলি কিন্তু ম্যানেজ করছে আপনার লিওনেল মেসি। হ্যাঁ, তাদের সাথে একটা টিম কম্বিনেশন করে কিন্তু আপনি দেখবেন যে ক্রাইসিস মোমেন্টে, ক্রুশাল মোমেন্টগুলি কিন্তু তারা ম্যাচ বের করে আসছে। লাউতারো মার্টিনেজ অন দ্য মোমেন্টস ম্যাচ উইনিং গোল করছে, হুলিয়ান আলভারেজও কিন্তু দেখবেন যে ম্যাচ উইনিং গোল করছে আপনার কেপ ভার্দের সাথে। সো এরকমের কিন্তু তারা কিছু ম্যাচ কিন্তু সুইজারল্যান্ডের সাথে এরকমই কিছু ম্যাচ উইনিং গোল কিন্তু করছে। বাট কনসিস্টেন্সি যদি জায়গায় দেখেন, সেখানে কিন্তু লিওনেল মেসি ছাড়া বাকি প্লেয়ারদের কিন্তু একদমই কিন্তু আপনার কনসিস্টেন্সি, ইভেনচুয়ালি ডিফেন্সিভ অর্গানাইজেশনে আরও পোর ছিল। আপনি 6টা-7টা গোল এই ওয়ার্ল্ড কাপে এসে কনসিড করে ফেললেন। ইভেনচুয়ালি সেই গোলগুলি কীভাবে খেলেন সেটাও, লাস্ট দুইটা ব্যাক টু ব্যাক ম্যাচে যে দুই গোলটা খেয়েছেন, সেম সিনারি আমি দেখলাম, সেমভাবেই গোল হয়েছে আপনি যদি দেখেন। সো রিপিট যদি হয় মিস্টেকগুলি, তখন তো আসলে দলটাতে বোঝা যাবে যে এই দলের কিছু চেঞ্জ দরকারই, স্পেশালি ডিফেন্স লাইন। আমি মনে করি যে আরও কিছু চেঞ্জ দরকার। আর আমি মনে করি সেনিসির মতো ইয়ং প্লেয়ার রয়েছে ডিফেন্সিং পজিশনে, এদেরকে আসলে নেক্সট আমি মনে করি যে রেডি করতে হবে। অবশ্যই আমরা নিশ্চয়ই পরবর্তীতে দেখবো আসলে কেমন হয় সেপ্টেম্বরেই, যেহেতু আর্জেন্টিনার জাতীয় দলের ব্যস্ততা রয়েছে, আমরা সেই ম্যাচেই হয়তো বা দেখতে পারি যে আসলে কী ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এই টেকনিক কিংবা
ট্যাকটিসের বাইরেও আপনার কাছে মনে হয় কিনা অন্য কোনো কারণ থাকতে পারে আর্জেন্টিনার এই ধরনের পারফরমেন্সের? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই নিব, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। দর্শক, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে কিছুক্ষণের মধ্যেই ফিরছি। দর্শক, ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি বিশ্বকাপের আফটার ম্যাথ নিয়ে। আমাদের সাথে সে আলোচনা আছেন জাহিদ হাসান আমিলি, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার। আমিলি ভাই, যে প্রশ্নটা ছিল যে এই টেকনিক ট্যাকটিসের বাইরেও এই ধরনের পারফরমেন্সের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে কিনা আর্জেন্টিনার, এটা নিয়ে শুধুমাত্র আমরা না, বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে এবং যত গণমাধ্যম আছে বিশ্বব্যাপী তারাও আলোচনা করছে। এবং বিশেষত মেসির ম্যাচ পূর্ব সেই আমি যদি বলি টানেলে যারা সতীর্থ ছিলেন তাদেরকে নিয়ে তার যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আসলে উস্কেই দিয়েছে বলা যায়, যে যা কিছু হওয়ার হয়েছে মাথা ঠান্ডা রাখতে হবে, শুধুমাত্র খেলায় মনোযোগ দিতে হবে। না, এটা তো যেটা হয় যে ম্যাচ হারলে আসলে অনেক রকমের কনফিউশন কিন্তু তৈরি হয়। হ্যাঁ, এটা হবেই সারা পৃথিবীতে। তখন আসলে এই ধরনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একটা দল স্পেনের সাথে যে ম্যাচ খেলেছে, তার ম্যাচ খেলার যে হারার যে সিস্টেমটা, সেটা যখন আপনি সারা বিশ্বকে যেভাবে আসলে কোশ্চেন তুলেছে, সেই জায়গা থেকে আসলে এই অফ দ্য ফিল্ডের এই কোশ্চেনগুলি কিন্তু এখন আসা শুরু করেছে। অনেক কথা বলছেন ফকল্যান্ড কে নিয়ে, যে ব্যানারটা তার আগের দিন লিসান্দ্রো মার্তিনেজ তিনি নিয়ে এসেছিলেন, সেটাও একটা কারণ হতে পারে। এবং যখন মেসি আসলে এই কমেন্টসটা করছিল, মানে কথাটা যখন বলছিল, তখন লিসান্দ্রো মার্টিনেজের চেহারাটা দেখছিলাম, ইভেন্চুয়ালি ভিতর দিকে এনজো ফার্নান্দেজকে দেখা যাচ্ছিল এবং তাদের দুজনের সম্ভবত একটা কনভারসেশন হয়েছে। সামা আমি জানি না, যে যতটুকু আর কি সোশ্যাল মিডিয়াতে দেখছি, যে তাদের ভিতর হয়তো কোনো রকমের কথা কাটাকাটি বা টিমমেটসদের ভিতর, নিজেদের ভিতর ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ঝামেলা হয়ে থাকতে পারে। এবং সেটাই হয়তো মেসি অ্যাজ এ লিডার সে হয়তো বলেছে যে এটা করার সময় এখন না, আমরা সবাই শান্ত থাকি, আমরা খেলায় মনোযোগ দিই। সো এটা যদি হয়ে থাকে সামহাও, এই কারণে হয়তো পারফরমেন্সের বিশাল একটা ইম্প্যাক্ট করতে পারে। বিকজ লিসান্দ্রো মার্টিনেজ কিন্তু একটা সময় উঠে গিয়েছিল ইনজুরির কারণে, রোমেরো খেলতে পারেনি, হ্যাঁ, এনজো ফার্নান্দেসের রেড কার্ড। সো এগুলি কিন্তু একটা কনফিউশন তো অবশ্যই তৈরি করছে। বাট সেই জায়গা থেকে আমি বলবো যে এটা এখন আসলে এই কোশ্চেনগুলি তোলাটা ঠিক হবে কি না, কারণ ম্যাচ চলে গিয়েছে। আর আর্জেন্টিনা যদি অ্যাজ এ টিম মনে করেন, আর্জেন্টিনা অন দ্য ফিল্ডের থেকে অফ দ্য ফিল্ডে তাদের যে টিম কম্বিনেশন, যে ইউনিটিটা, এটা কিন্তু অন্য কোনো দলে নেই। জি, এক্স্যাক্টলি। রদ্রিগো দি পলের একটা বক্তব্য না উঠালেই নয়। তিনি বলছিলেন যে একেবারে শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে রাখা হয়েছে বিভিন্ন রকমের ষড়যন্ত্র তত্ত্বগুলো সামনে এনে, একেবারে রেফারি থেকে শুরু করে ভিএআর বলুন কিংবা ফিফা বলুন, সেই ষড়যন্ত্রগুলো তত্ত্ব সামনে এনে আর্জেন্টিনাকে সবসময় একটা চাপে রাখা হয়েছে। এবং ইভেন আমরা এটাও শুনেছি যে পিআর পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে, যেন সবসময়ই আসলে আর্জেন্টিনা দলটা সমালোচিত থাকে, তারা ম্যাচ হারলেও এবং জিতলেও। এটা কিন্তু আমি রদ্রিগো দি পলের সাথে এগ্রি করি। আপনি যদি থ্রু আপ দ্য টুর্নামেন্ট দেখেন, আর্জেন্টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু কোনো শেষ হয়নি। বাট আর্জেন্টিনা অ্যাজ এ টিম, তারা তো আসলে আপনি যদি দেখেন মাঠে যে সাপোর্টগুলি কথা বলছে, যে ফিফা একটা বড় সাপোর্ট দিয়েছে আর্জেন্টিনাকে, মানে এই ধরনের কনফিউশনগুলি কিন্তু আর্জেন্টিনাকে থ্রু আপ দ্য টুর্নামেন্ট তাদের প্লেয়ারদের অফ দ্য ফিল্ডে কিন্তু বিশাল একটা মেন্টাল ইম্প্যাক্ট ফেলেছে। প্রত্যেকটা ম্যাচের পরেই সামাও কোনো না কোনো কিন্তু আপনি দেখবেন কন্ট্রোভার্সি ছিল, সেই কেপ ভার্দে থেকে শুরু করে একদম লাস্ট সুইজারল্যান্ড ম্যাচ, এমনকি আলজেরিয়া ম্যাচে তো আছে, মিশরের ম্যাচে রয়েছে, হ্যাঁ, ইজিপ্টের ম্যাচে রয়েছে। প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমি দেখেছি যে আফটার ম্যাচ আর্জেন্টিনাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি। তো এগুলি তো ব্যাক অফ দ্য মাইন্ড প্লেয়ারদের কিন্তু এগুলি বিশালভাবে ইম্প্যাক্ট করে। হ্যাঁ, বিকজ আপনি যখন পারফর্ম করে একটা ম্যাচ জিতবেন, তারপরে যদি আপনাকে সামাও ওই ম্যাচ জেতার পরে সামাও যদি বলা হয় যে রেফারির সাহায্য নিয়ে দিচ্ছেন বা কোনো ডিসিশন আর্জেন্টিনার পক্ষে গিয়েছে, তখন কিন্তু প্লেয়ারদের উপরে এগুলো একটা ইম্প্যাক্ট পড়ে। তো থ্রু আপ দ্য টুর্নামেন্ট কিন্তু এটাই ছিল। আপনি দেখেন অনলি আর্জেন্টিনা, কোনো দলকে নিয়ে কিন্তু এতটা অনলি আর্জেন্টিনা দল। হ্যাঁ, ইভেন্চুয়ালি আপনি দেখেন, আমরা ধরে নিয়েছিলাম যে এই ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বল, হ্যাঁ, কে পাবে? লিওনেল মেসি, মানে নো ডাউট। হ্যাঁ, এটা তো আবার এবং একটা কথা না বললেন, একটু ইন্টারাপ্ট করতে হয় যে আসলে এই সবই যে মিথ্যা ছিল, ফাইনালের মধ্য দিয়ে কিন্তু সেটা প্রমাণিত হয়ে গেছে। অবশ্যই প্রমাণ হয়ে গেছে। তাহলে তো ফাইনালও সাপোর্ট দিত ফিফা, রাইট? ফাইনালের মতো জায়গায় কেন আর্জেন্টিনাকে সাপোর্ট দিবে না? সো এই ধরনের কমেন্টসগুলি তো আসলে এটা এমন হতো যে শুধু আমরা বাংলাদেশি যারা রয়েছে তারা করছে, বিশ্ব মিডিয়াও কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো। এবং সো আমি মানে আমার আসলে মাথায় আসে না যে ফিফা এত বড় একটা ইভেন্ট, দ্য গ্রেটেস্ট শোজ অন আর্থ বলা হয়, সেখানে আসলে এই ধরনের কথাগুলি কিভাবে আসে। ইভেন্চুয়ালি 2022 জেতার পর বলা হয়েছিল যে আর্জেন্টিনা
করছে, আর কিভাবে সাপোর্ট করছে? 22 ওয়ার্ল্ড কাপে যদি কলমওয়ানি লাস্ট সময় 121 মিনিটে গোলটা করে দেয়, তখন তো ফ্রান্স চ্যাম্পিয়ন হয়ে যায়। সো আমি এগুলি বিশ্বাস করি না, হ্যাঁ, কখনোই বিশ্বাস করি না, এবং এই ধরনের কন্ট্রোভার্সি হওয়া উচিত না। এগুলি কিন্তু প্লেয়ারদের উপর একটা বিশাল ব্যাড ইম্প্যাক্ট পড়ে, হ্যাঁ, যার কারণে রদ্রিগো যে পল কথাটা বলেছে, এটা কিন্তু তার সাথে আমি একদম এগ্রি করি। ফাইনাল ম্যাচে তার একটা বিশাল ইম্প্যাক্ট পড়েছে অন দ্য ফিল্ড পারফরমেন্সে। তো সেই যে ইভেনচুয়ালি গোল্ডেন বলের কথা বললাম, আপনি যদি দেখেন এই ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ, এই ওয়ার্ল্ড কাপে আমি শুধু একটা কথা, এই ওয়ার্ল্ড কাপে যদি লিওনেল মেসি না খেলতো, এই ওয়ার্ল্ড কাপের ইমেজ 50% নষ্ট হয়ে যেত, কোনো ইমেজই থাকতো না। বিকজ সে যেভাবে লাস্ট 4টা ম্যাচ মানে বিশ্ব ফুটবলকে এন্টারটেনমেন্ট দিয়ে গিয়েছে, যেসব মোমেন্টে সে ক্রুশাল মোমেন্টে যে পারফরমেন্স দেখিয়েছে, আপনি চিন্তা করেন সে যদি না থাকতো, এই ওয়ার্ল্ড কাপের ইমেজটা কোথায় যেত? হ্যাঁ, সো সেই জায়গা থেকে বলছি যে গোল্ডেন বলটা একদম টোটালি আনফেয়ার করা হয়েছে মেসির সাথে। বিকজ আপনি যদি দেখেন, আমি রদ্রিগো বলকে রেসপেক্ট করি, তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল, বাট পারফরমেন্স, হ্যাঁ, রড্রির পারফরমেন্স আপনি যদি দেখেন, হ্যাঁ, তার সে কি একটা অ্যাসিস্ট করেনি, একটা গোল করে নাই, সে কিছু হয়তো ফাইনাল খেলে পাস ডিস্ট্রিবিউশন করে সাকসেসফুল পাস দেয়, একটা সাকসেসফুল পাস দিয়ে বা কিছু ডিফেন্সিভ অর্গানাইজেশনে আপনি সলিডিটি রেখে একটা গোল্ডেন বল জিততে পারেন না। তো সেখানে লিওনেল মেসি আসলে যেভাবে থ্রু অফ দ্য টুর্নামেন্ট যেভাবে পারফরমেন্স করেছে, আমি তো বললাম যে 50% এই ওয়ার্ল্ড কাপের ইমেজ মানে একদম হাইলি উপরে গেছে বিকজ অফ লিওনেল মেসির পারফরমেন্স। এক্স্যাক্টলি, এবং সেই জায়গাটা থেকে আপনার কাছে মনে হচ্ছে যে মেসিরই আসলে তৃতীয়বারের মতো গোল্ডেন বল ডেফিনেটলি নো ডাউট পাওয়া উচিত ছিল। আমরা আরেকটা প্রতিবেদন দেখছিলাম যে গোল্ডেন বল কিংবা বুট না জিতেও ব্যালন্ডিয়র, নবম ব্যালন্ডিয়র জেতার একটা সম্ভাবনা কিন্তু আছে মেসির। আপনার কাছে কি মনে হয়? এটাও সামহাউ, যেহেতু ভোটিং এর মাধ্যমে হয়, এটাও সামহাউ দেখেন, ওই গোল্ডেন ব্যালন ডিওরও যখন পেত, তখনও কিন্তু মেসি কিন্তু অনেক কন্ট্রোভার্সি হতো। 2010 স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর ব্যালন ডিওরটা মেসি পেল, হ্যাঁ, বাট ওই সিজনে কিন্তু মেসি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল আপনার বার্সেলোনায়, মেসিকে দেওয়া হলো, বাট ও তখনও কিন্তু অনেক ধরনের কনফিউশন বা অনেক কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে। সো এবার যেটা হলো, এবার যদি থ্রু অফ দ্য টুর্নামেন্ট দেখেন, মেসি যেটা বললাম, মেসির মতো আর ইম্প্যাক্টফুল পারফরমেন্স আপনি কয়জনকে দেখেন? কিলিয়ান এমবাপ্পে করেছে ডেফিনেটলি, বাট মেসি তার থেকেও ক্রুশাল মোমেন্টগুলিতে কিন্তু আর্জেন্টিনাকে কিন্তু ম্যাচ উইনিং মোমেন্টস দিয়েছে। সো মেসি ডেফিনেটলি যদি ব্যালন ডিওর পায়, সেটা আমি বলবো যে অসম্ভব কিছু, এবং আমার কাছে মনে হয় যে সেটা এক ধরনের ভারসাম্যই হবে, এবং ফুটবল বিশ্ব আমার ধারণা খুশি হবে ইভেনচুয়ালি। আমি লাস্ট একটু শেষ করি, লাস্ট আপনি দেখেন 2030-এ যখন লিওনেল মেসি একটা ব্যস্ত এই ওয়ার্ল্ড কাপ থেকে চলে গেল, হ্যাঁ, স্পেশালি লিওনেল মেসি, তখন আসলে এই ক্রাইসিস মোমেন্টটা মানুষ একদম মনে করেন মানে কি বলবো, এটার একটা বিরাট ব্যাড ফিল তারা করতে পারবে যে লিওনেল মেসি যখন ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলবে ছিল। অবশ্যই মেসির মতো ফুটবলারদের অভাব তো অবশ্যই অনুভূত হবে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।